এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চলে যাবো আমি, কিন্তু আজকে যে এরকম একটা তুই আয়োজন করছিস কি সেটা তো জানাসনি আমাকে। এই বাড়িতে তুই তোর মর্জি মতো চলিস, কিন্তু তোর বউ চলে তার মর্জি মতো। সবাই কি তোদের কথা মতো নাচবে? অভিতাপ, অভিতাপ আপনি এইভাবে কেন কথা বলছেন? অর্জুন তো মায়ের আত্মার শান্তির জন্যই মৃত্যুবার্ষিকী পালন করতে চাইছে, সেখানে আপনি কেন আপত্তি দেখাচ্ছেন? আপত্তি দেখাইনি তো, আমাকে কিছু জানানো হয়নি, সেটাই আমি জানালাম। তুমি কথায় কথায় মাঝখানে ফোন কাটবে না। অর্জুন তোমার কাছ থেকে এসব শিখছে। দাদা, তুই আমাদের মর্জির কথা বলছিস তাই তো? হ্যাঁ, তাহলে তুই এই বাড়িতে কটা কাজ আমাদের মর্জি মতো করিস বলতো? সেদিন এই বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করলি, কাকে জানিয়েছিলিস? আমাদেরকে জানিয়েছিলিস? অদ্ভুত। তুমি তো দিন দিন নিজের বোধবুদ্ধির মাথা খাচ্ছ অর্জুন। তোমার দাদা এ বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিল কারণ আমাদের সংসারের সবার মঙ্গলের জন্য, ভালোর জন্য। কিন্তু তোমার বউ মঞ্জু সেটা তো করতে দিল না। একটা দিন সে বাড়িতে থাকতে পারলো না, পণ্ড করে দিল। তুমি বোধহয় খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ সবকিছু। বৌদি, আমি কিছু ভুলিনি। সেদিন মঞ্জু নিশাকে বাঁচানোর জন্য এই বাড়ি থেকে বেরিয়েছিল। আর আমার মনে হয় একটা মানুষের জীবন হরিনাম সংকীর্তনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। বাহ বাহ, তুই এক কাজ কর অর্জুন, মঞ্জুর একটা ছবি নিয়ে ঠাকুরের আসনে বসিয়ে ফুল, মালা, চন্দন, ধূপ, তারপর তুলসী পাতা যা যা লাগে তাই দিয়ে পুজো কর। রসুলপুরের সব দায়িত্ব তো একমাত্র মঞ্জুর কাঁধে, তাই না? আর এমনই দায়িত্ব যে নিশার বাবা মাকে পর্যন্ত জানায়নি যে নিশা কোথায়। চোরের মায়ের বড় বড় কথা। তুই চুপ কর, অনেকক্ষণ ধরে সহ্য করছি তো কথা। আরে বাবা, আমি আপনাদের কাছে হাত জোর করছি, আজকে আর ঝামেলা করবেন না। আজকে আপনাদের মায়ের মৃত্যুবার্ষিকী। আমি করছি নাকি ও করছে? অভিতাপ, অভিতাপ আপনার যা বলার আমাকে বলুন। তোমাকে? তোমাদের কারোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। বলতে হবে না। অভি, অভি 5 মিনিট দাঁড়াও, আমি এনে দিচ্ছি খাবার। অভি, এভাবে না খেয়ে যেও না। অভি, হয়েছে হয়েছে এবার শান্তি। তোমাদের এই অশান্তির জন্য মানুষটা না খেয়ে চলে গেল। ওনার কাছে ভালো লাগে না। মঞ্জু, ওর কথায় মন খারাপ করিস না, বরং যে কাজটা করছিস সেটা মন দিয়ে কর। অর্জুন, আয় তো বাকি কাজগুলো সেরে নিয়ে আয়, দেরি করিস না, আয়। কাজ তো মন দিয়ে করতে হবে। দেখুন মেজবাবু, দেখুন রানী, এই থানায় সবচেয়ে বেশি কিন্তু আমি আপনাদের দুজনের উপরে ভরসা করি। তা আপনার চট করে জানতো বেরিয়ে পড়ুন। ওই যে নতুন বাজারটা আছে না, নতুন বাজারের ওখানে যে মাঠের পাশে দোতলা বাড়িটা আছে, তো সেখানে গতকাল রাতে ডাকাতি হয়ে গেছে। চট করে জানতো, ডাকাত আর ডাকাতের মালপত্র সব কিছু নিয়ে আসুন, ধরে নিয়ে আসুন। দাদা আমি জানি আপনারা পারবেন, আমার সেটুকু ভরসা আছে। রানী, মেজবাবুকে হেল্প করো। কি হলো? যান। ওকে স্যার। কনগ্রাচুলেশনস। তাপসী রক্ষিত অনিন্দা সেনগুপ্তকে অ্যাপয়েন্ট করেছে তোমাকে বাঁচানোর জন্য। যাক, আবার নিজের জীবনে ফিরে যাবে। তো বলো বলো বলো, এই খুশি তুমি কি খাবে বলো? মানে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, যা বলবে তোমার জন্য। আমার তুই কুকুর পেয়েছিস? হ্যাঁ, ভালো মন্দ খাইয়ে মন ভুলিয়ে রাখবি। যবে থেকে এই মঞ্জু আমাকে গড়াতে ঢুকিয়েছে, আপনি তো একদম সাপের 5 পা দেখেছিলেন। আর এখন যেই দেখেছেন আমার ছাড়া পাওয়ার চান্স তৈরি হচ্ছে, অমনি লেজ নাড়তে নাড়তে চলে এসেছেন তেল দিতে। আপনার মতন গিরগিটিগুলোকে না একদম গিরিটে বলুন। ছি, দেখো মানে আমি তো তোমার সঙ্গে সবসময় ছিলাম এবং এখনো আছি। দেখো মঞ্জু হঠাৎ করে ডজ করে একটা গোল দিয়ে দিল, আর তখনই আমার মানে আমার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে গেল, বুঝতে পারো? মানে আমি কিছু বুঝতেই পারলাম না। আমি থাকলে কি তোমার মানে অ্যারেস্ট হতে দিতাম বলো?
সেই কারণেই আপনি এতক্ষণ হাঁটা চলা কথা বলা সব চালিয়ে দিতে পারছেন। শোনো, তোমায় না একটা বুদ্ধি দিই, বুঝতে পেরেছো? মানে তুমি যে কটা দিন এখানে আছো, তোমার তো কয়েকটা দিন, তো সে কটা দিন একটু শান্ত থাকো, বুঝতে পেরেছো? একটু শান্ত থাকো, তোমার তো অনেক কাজ জমে যাবে। তো সেই তুমি কাজগুলো এই সরকারি পরিষেবার থেকে ঠান্ডা মাথায় সেই ছকগুলো কষে নাও, বুঝতে পেরেছো? মানে যাতে বাইরে বেরোয় তুমি প্রবলেমটা সলভ করতে পারো। আর আমি তো আছি তোমার সেবায়, তুমি বলো না কি লাগবে, বলো না, যখন যা চাইবে সব চলে আসবে। শুনলে কি বললাম, তুমি শুনতে পেলে? আচ্ছা, কি নিয়ে দুশ্চিন্তা করছো তুমি বলো তো? আমার কেসগুলো নিয়ে, বুঝেছেন? মঞ্জু তো সহজ মেয়ে নয়, যখন শেয়ানে টক্কর হবে, কে জিতবে সেটাই ভাবছি। আর যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন সেটা হচ্ছে মঞ্জুর হাতে আমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই মেয়েটা ঈশানী, মানে নিশা। আর ঈশানীকে কোথায় লুকিয়ে রেখেছে এটা ভগবানই জানে। ওই মালটাকে খুঁজে বের করে সরাতে পারলে আমি অনেকটা হালকা হতাম, বুঝলেন? মঞ্জুর থেকে আমার হাত অনেক লম্বা রাজা। মঞ্জুর উপর নজর রাখার জন্য একটা লোককে পুষছি। তো তোমার ঈশানীকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমি জানি, কিন্তু বলবো না। পকেট না বললে আমার পেট থেকে যে কথা বেরোয় না রাজা। মঞ্জু, মঞ্জু, এই কি ভাবছিস তুই? হ্যাঁ, তখন থেকে ডেকে যাচ্ছি তোকে। কি দাদার কথা মাথায় ঘুরছে নাকি? না না, সেরকম কিছু না। চলো নিচে চলো, মায়ের মৃত্যুবার্ষিকীর বাকি আয়োজনগুলো করতে হবে তো। ঠাকুরমশাই চলে আসবে। দাঁড়া, নিশ্চয়ই তোর মাথায় কিছু একটা ঘুরছে। কি চলছে আগে বল, তারপর আমরা নিচে যাব। কি হচ্ছে? তোমার কাজ, তোমার পরিবার নিয়ে তুমি কতটা দুশ্চিন্তায় আছো আমি খুব ভালো করে জানি। আমি আমার টেনশনগুলোকে আর তোমার ঘাড়ে চাপাতে চাই না। আবার সেই এক কথা। আচ্ছা, এই না আমরা প্রমিস করেছিলাম একে অপরকে যে খারাপটা যেমন শেয়ার করব তেমনি ভালোটাও শেয়ার করব, সবটা শেয়ার করব। তাহলে সেই প্রমিসটার কি হলো এখন? কি হয়েছে? আমি টেনশন করব না, কি হয়েছে আমায় বল। তুমি টেনশন করবে, ছাড়ো তো। আমি কোথাও যাব না যতক্ষণ না তুই আমায় বলছিস কি চলছে তোর মাথায়। কি? রাজাকে ছাড়ানোর জন্য একজন ভালো ক্রিমিনাল লয়ার এসেছেন। তিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন। এত কিছুর পরেও যদি রাজাকে শাস্তি দেওয়াতে না পারি তাহলে তো। মঞ্জু, সেটাই তো স্বাভাবিক, তাই না? তুই একটা জিনিস কেন বুঝতে পারছিস না? রাজা একটা ক্রিমিনাল। ও তো লকআপে হাত গুটিয়ে বসে থাকবে না, ও চেষ্টা করবে বাইরে বেরোনোর। সেই জন্য একটা ভালো ক্রিমিনাল লয়ারকে হায়ার করেছে। কিন্তু তার মানে এটা নয় যে রাজা জিতবে। আমি জানি তুই জিতবি, এই কেসটা তুই জিতবি মঞ্জু, আর কেউ জিততে পারে না। আর তোর উপরে ভরসা আছে, এবার তুইও নিজের উপরে ভরসাটা রাখ। আয় নিচে আয়। আমার নিশার জন্য চিন্তা হচ্ছে অর্জুন। নিশাই একমাত্র সাক্ষী। ওকে কালকে খুন করার চেষ্টা হয়েছিল, আর এখন আমার মন কি বলছে জানো? আবার সেরকম চেষ্টা হবে। যতক্ষণ না নিশাকে সুস্থ করিয়ে কোর্টে নিয়ে যেতে পারছি ততক্ষণ আমার টেনশন কমবে না। সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। রাজা লকআপে বসে কাকে দিয়ে এসব কাজ করাচ্ছে বলতো? এই বিষয়টা এতদিন আমার সন্দেহের জায়গা দিয়েছিল, কিন্তু আমার মন বলছে আমার সন্দেহটাই ঠিক। নিশাকে খুন করার চেষ্টা করেছিল অভিতা। আমি সত্যি বুঝতে পারছি না ডক্টর, কেন বারবার আমার সাথে এরকম হচ্ছে? কেন আমি হ্যালুসিনেট করছি? বুঝতে তো আমিও পারছি না। আমি যদি সাইকোলজিস্ট হতাম তাহলে বুঝতে পারতাম, কিন্তু অতীতের কোনো কানেকশন ছাড়া বারবার মানুষ একই জিনিস হ্যালুসিনেট করে না। আপনি একটু ভেবে দেখুন, ওই মহিলাকে আপনি সত্যিই চেনেন কিনা, মানে আগে কোথাও দেখা হয়েছিল কিনা। সম্ভব হতেই পারে না, কারণ চিনলে বা দেখলে আমার তো মনে থাকতো। আচ্ছা, আপনি প্রথম কবে আমাকে হ্যালুসিনেট করেছিলেন? হসপিটালের কেবিনে ছাদ থেকে পড়ে গেছিলাম, যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন। এগোবেন না,
একদম এগোবেন না আপনি, আমি কিন্তু বলছি একদম এগোবেন না প্লিজ প্লিজ। তারপর ছাদে বসে একদিন ড্রিঙ্ক করছিলাম, সেবার তো আমি ওনাকে দেখে জাস্ট মানে আমার সব নেশা মাথায় উঠে গেছিল। তারপর আবার গতকাল রাতে প্রথমবারের জাস্টিফিকেশন হিসেবে ভেবেছিলাম যে হয়তো মাথায় চোট লেগেছে, সেই কারণে এরকম হতে পারে। আর দ্বিতীয়বার মদের নেশায় ছিলাম, কিন্তু গতকাল রাতে তো আমি নেশা টেশা কিছু করিনি, একদম ঠিক ছিলাম। তারপরেও আমি ওনাকে কি করে হ্যালুসিনেট করছি আমি কিছু বুঝতে পারছি না। ডক্টর প্লিজ হেল্প মি আউট প্লিজ। কারণ তো কিছু একটা আছেই। কি কারণ হতে পারে? দেখুন, আপনার অ্যাক্সিডেন্টের পর যখন আপনি বেশ কয়েক বছর বাড়িতে ছিলেন না, তখন আপনার ভাইয়ের কথা, আপনার মা বাবার কথা আপনার মনে ছিল না, মানে অনেক পরে গিয়ে সব মনে পড়েছিল আর কি। তাহলে এমন তো হতেই পারে আপনার লাইফে এমন কোনো ঘটনা যেটা সত্যিই ঘটেছিল, সেটা আপনার এখনো মনে পড়েনি। ওসব তো বানানো গল্প। তবে এটা ঠিক, আমি যখন প্রথমবার জ্ঞান ফিরেছিল, কলকাতার হসপিটালে ছিলাম, মানে প্রথম অ্যাক্সিডেন্টের পর, তখন আমার পাশের বেডে প্রদীপ কাকু ছিল। প্রদীপ কাকুর কাছেই আমি জানতে পেরেছিলাম আমি নাকি অ্যাক্টিং করার ইচ্ছে নিয়ে কলকাতার টালিগঞ্জে গেছিলাম, ওখানেই থাকতাম। আমার কেউ ছিল না, পরিবার বলে কেউ ছিল না। আমি ছিল কি ছিল না আমি জানি না, আমি অতটা মাথা ঘামাইনি। দেখুন, আমি অত ডিটেলসে বলতে পারবো না, তবে এমন কোনো ঘটনা যেটা সত্যি ঘটেছিল অ্যাক্সিডেন্টের পর, এটা আপনার ব্রেন থেকে মুছে গেছে। অনেক ক্ষেত্রেই এরকম হয় বলে শুনেছি। ওই মহিলা হয়তো আপনার অতীতের মুছে যাওয়া কেউ, হয়তো কোনোদিন আচমকা মনে পড়বে। মানে কি বলতে চাইছেন আপনি? আমি ভূত দেখছি? কার ভূত? নিন, নিজে হাতে প্রদীপটা ধরিয়ে দিন। আসুন আসুন আসুন। জানেন দিদি, আমাদের অভির তার মাকে নিয়ে একটা অদ্ভুত যন্ত্রণা আছে। খুব কষ্ট পায় মায়ের কথা ভাবলে। আমাদের বাড়িতে যখন অভি থাকতো, আজকের দিনটাতেও কিরকম একটা চুপচাপ থাকতো, কারোর সঙ্গে কথা বলতে চাইতো না। তবুও তো আজকের দিনটায় বাড়িতে থাকলোই না। এতবার করে বললাম যে আজকে কোথাও যেও না, আজকে বাড়িতেই থাকো, শুনলই না আমার কথা। কষ্ট পেয়েছে বলেই হয়তো অভি আপনার কথা শোনেনি। অভি যেভাবে সংসারটা চালাতে চায় সেভাবে তো চালাতে পারছে না, তাই ওর মার মৃত্যুবার্ষিকীর দিন এখানে থাকতে চাইল না। বৌদি, বলছি তুমি একবার ফোন করে দাদাকে এখানে আসতে বলো। আমার এখানে থাকায় যদি ওনার সমস্যা হয়, আমি ঘরে চলে যাচ্ছি, কিন্তু আজ অর্জুনের পাশে অভিতার থাকা উচিত। খবরদার মঞ্জু, তোমার কাছ থেকে আমি উচিত অনুচিতের জ্ঞান শুনবো না। অদিতি, তুমি 24 ঘন্টা ওকে এরকম ঠেস দিয়ে কথা বলো কেন? একটু ভালো মুখে কথা বলতে পারো না? বলতে পারো তো? যদি না পারো তাহলে কথাই বলো না, একদম চুপ করে থেকো। কেন বলুন তো? কেন সব সময় আমি কেন চুপ করে থাকবো? আমি তো দেখছি এ বাড়িতে যাই করছি, যাই বলছি, সবকিছু তো আমারই দোষ হয়ে যাচ্ছে। কেন বলুন তো মা? আপনারা কেউ মঞ্জুর কোনো দোষ দেখতে পারেন না? বলুন, ওর ভালো সময় অন্ধ হয়ে যান। তুমি কথায় কথায় মঞ্জুর দিকে আঙুল তোলাটা বন্ধ করো এবার। অনেকক্ষণ ধরে সহ্য করছি। আজকে মায়ের মৃত্যুবার্ষিকী বলে আমি কিছু বলছি না, আমি শান্ত আছি, কিন্তু তার মানে এটা নয় তুমি যা খুশি তাই বলে যাবে। আর একটা আজে বাজে কথা বলে আমি কিন্তু আমার আগের চরিত্রে ফিরে যেতে বাধ্য হব, আর সেটা কারোর জন্য ভালো হবে না। অর্জুন,
তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, লাস্ট ওয়ার্নিং দিলাম। লাস্ট ওয়ার্নিং। হ্যাঁ, এই তো পারবে তুমি, এই তো করবে বলো। সবকিছুতে তোমাদের গাজওয়ানি, সবকিছুতে। কিছু হলেই তুমি গুন্ডামি করবে, তোমার বউ এই বাড়িতে এসে পুলিশগিরি করে দেখাবে। এই অত্যাচারগুলো বন্ধ করো অর্জুন, আর ভালো লাগছে না, আর পারছি না আমরা এগুলো নিতে। আমরা অত্যাচার করছি? হ্যাঁ অর্জুন কি? অর্জুন কি বলছে মা? অর্জুন কি হচ্ছে? তুমি এদিকে এসো অর্জুন। না, বৌদি আমাদের ভুল বুঝছে। কেউ ভুল বুঝলে আমরা কেন অশান্তি করবো? হ্যাঁ, যা বুঝি সব তো আমিই ভুল বুঝি বলো, আর তুমি যা বুঝো সব ঠিক বলো। অদিতি, অদিতি এসো এসো এসো, এদিকে এদিকে এসো, এদিকে আমার দিকে তাকাও। আজকে দিনে আর এরকম ঝগড়াঝাটি করো না, হয়ে গেছে। থাক না, আজকে দিনে অন্তত মাথাটা একটু ঠান্ডা করে রাখো। 24 ঘন্টা এই বাড়িতে এখন 24 ঘন্টা অশান্তি চলছে। আজকে কি দিন সেটাই আমরা ভুলে গেছি। অর্জুন যা তো বস, বস বস ওখানে, যা বস। মঞ্জু বস, যা বস। বসো, তুমিও বসো, বসো। ঠাকুর মশাই, আপনি আপনার কাজ শুরু করুন। কি হয়েছে? ওই মহিলা হয়তো আপনার অতীতের মুছে যাওয়া কেউ, হয়তো কোনোদিন আচমকা মনে করবে। কি বলতে চাইছেন আপনি? আমি ভূত দেখছি। কার ভূত? কোথাও বেরোচ্ছিস না তো? কেন, আজ কি? আজকে বাড়িতে উৎসব যে আমাকে হাত উঠিয়ে বাড়িতে বসে থাকতে হবে? না দাদা, উৎসব না, কিন্তু তুই কি ভুলে গেছিস আজকে আমাদের মায়ের মৃত্যুবার্ষিকী? ওনার মায়ের ছবিটাকে দেখে উনি এরকম অস্থির হয়ে পড়লেন কেন? দেখে তো মনে হচ্ছে খুব ভয় পাচ্ছেন। কেন? অর্জুনের মাকে আমি বারবার কেন দেখছি? ওর মাকে তো আমি কোনোদিন নিজের চোখে দেখিনি। তাহলে ভূত? না না, ভূত বলে কিছু হয় না। কিন্তু তাহলে যেটা দেখছি সেটা কি? অর্জুনের মা কি কোনোভাবে আমাকে ভয় দেখাতে চাইছে, যাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। জাস্ট অভিদা হঠাৎ এভাবে রিয়াক্ট করছে কেন? না, ওনাকে সরাসরি জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। উনি কিছুতেই শক্তিটা পাবেন না। তাই যা জানার অন্যভাবে জানতে হবে। ওনার উপর হওয়া এই সন্দেহের দূরটা আমাকে পেতেই হবে। এখন শুধু নেশার জ্ঞান ফেরার অপেক্ষা।
হ্যালো ডক্টর, নিশা কেমন আছে? জ্ঞান ফিরেছে? হ্যাঁ ফিরেছে। ও তোমার সঙ্গে একটু কথা বলতে চায়, সেই জন্য ফোনটা করলাম। হ্যাঁ দিন না। হ্যাঁ হ্যাঁ মঞ্জু বলছি, আমার না খুব টেনশন হচ্ছে। তুমি একবার এখানে আসতে পারবে? তোমার সাথে আমার দরকারি কিছু কথা ছিল, তোমাকে অনেক কিছু জানানোর আছে। নিশা তুমি একদম টেনশন করবে না, কিচ্ছু হবে না। তুমি একটু অপেক্ষা করো। আজ বাড়িতে অর্জুনের মায়ের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে, ওটা মিটে গেলেই আমি তোমার কাছে আসছি। তোমার যা যা বলার আছে আমি সামনাসামনি সব শুনবো। হ্যাঁ মঞ্জু একটু তাড়াতাড়ি এসো মঞ্জু, আমি তোমাকে সবটা না জানাতে পারলে। হ্যাঁ আসছি, তুমি একটু সময় দাও। তোমাকে সবটা জানিয়ে আমি এখান থেকে পালাবো। ও তোমার সাথে একটা দরকারি কথা আছে। হ্যাঁ বলো। অভিধার থেকে সাবধানে দেখো।